কমপ্লিট ডিসকাশন করব, সেটা হচ্ছে উল্লম্ব বৃত্তাকার পথে ঘূর্ণন। তাহলে আমরা আজকে ডেট কত? 30/7/24। আমরা পড়ছিলাম বৃত্তপথে গতি বা ঘূর্ণন গতি পড়ছিলাম। আমরা এখানে অনেক ধরনের জিনিস পড়েছি, এই চ্যাপ্টারটা প্রায় শেষ। এবার ওয়ার্ক পাওয়ার এনার্জিতে তোমাদের একটা তো কোনো কোনো বইয়ে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে দেওয়া থাকে, কোনো কোনো বইয়ে তোমার রোটেশন মোশনেই দেওয়া থাকে। সেটা হচ্ছে বৃত্তপথে ঘূর্ণন। এই চ্যাপ্টার এই টপিকটা আজকে আমরা আলোচনা করব। তোমাদেরকে দুটো প্রশ্ন আমি দিয়েছিলাম, বৃত্তপথে ঘূর্ণন কিন্তু উল্লম্ব দিকে। তাহলে আজকের টপিক হচ্ছে উল্লম্ব দিকে, বন্ধ করে দেবে, উল্লম্ব দিকে বৃত্তপথে ঘূর্ণন। এটাকে বলছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, আমরা আগে যে ঘূর্ণনগুলো পড়ছিলাম, তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, হোমওয়ার্কটা এখানে কভার হয়ে যাবে আজকের ডিসকাশনে। আমরা আগে যেগুলো পড়ছিলাম সেগুলো পূর্বে আলোচিত যে জিনিসগুলো ছিল, সেই সমস্ত জিনিস কিন্তু ছিল অনুভূমিক বৃত্তপথে ঘূর্ণন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্টিক্যাল দিক পড়িনি। এবার তোমাদের প্রশ্ন আমি যদি জিজ্ঞাসা করি যে ভার্টিক্যাল মোশন, সার্কুলার মোশন, কেন এটা স্পেশাল, এটা আলাদা কিভাবে, যে অনুভূমিক দিকে আর একটা হচ্ছে উল্লম্ব দিকে, উল্লম্ব দিকে বৃত্তপথে ঘূর্ণন, এই দুটোর মধ্যে কি এমন স্পেশাল ডিফারেন্স আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কেউ বলতে পারবে? এইটা যদি আমরা বুঝতে পারি খুব ভালোভাবে, তাহলে কিন্তু আমাদের এই টপিকটার আলোচনাটা আমরা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে বলো দেখি। হ্যাঁ, তোমাদের সাউন্ডে একটু ইস্যু হচ্ছে। সাউন্ড কি বোঝা, মানে শুনতে পাচ্ছ না? হ্যালো প্রিয়ন্তন, দাঁড়া দেখি। আহ এবার 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 ঠিক আছে? আর বাদ বাকি সবারই না লো আসছে, না একই আসছে, না বেশি আসছে বলো? তা দুটোর মধ্যে তফাৎ কি? একটা হচ্ছে এইভাবে ঘূর্ণন, তার সেন্টারে একটা পার্টিকেল ঘুরছে, এই বরাবর ঘুরছে। সেই ছবিগুলো আমি অবশ্যই এইভাবে এঁকেছি, আমরা এঁকেছি। কিন্তু মনে রাখতে হবে কোনোটাই কিন্তু এর আগে যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনাগুলোকে, এই ছবিটা আমি এরকম এঁকেছি, এর পরিবর্তে এরকম এঁকেছি, কিন্তু আমরা এগুলো কিন্তু সবই পড়েছিলাম অনুভূমিক তলে ঘূর্ণন, অনুভূমিক তলে ঘূর্ণন, এইটা আমরা পড়েছিলাম। এবার যখন উল্লম্ব হবে, কেসটা যখন অ্যাকচুয়ালি এরকম হবে, তখন কি এমন তফাৎ হবে, সেটা ছিল আমার প্রশ্ন। তাহলে প্রশ্নতে তোমাদের অ্যান্সার কি দাঁড়ালো? এখানে ধরে নাও এটা হচ্ছে এম ভরের একটা বস্তু ঘুরছে, এখানেও ধরে নাও একটা এম ভরের বস্তু ঘুরছে, বিভিন্ন টাইমে তার, চারটে বস্তু নয় কিন্তু বিভিন্ন সময়ে আমি একটা বস্তুর বিভিন্ন জায়গাকার এটা বলছি। তাহলে এখানে যদি আমি বেগ বলি ভি, তাহলে এখানে বেগ কত বলবো? অনুভূমিক তলে যখন ঘুরবে, এটা ধরে নাও অনুভূমিক তলে,
তাহলে এখানে বেগ বলেছি ভি, এখানে বেগ বলেছি ভি, তাহলে এখানে বেগ কত বলবো, এখানে বেগ কত বলবো, এখানে বেগ কত বলবো? যখন অনুভূমিক তলে একটা পার্টিকেল ঘোরে, একটা তলে যখন ঘুরছে, কোনো ঘর্ষণ ফর্ষণ কিছু নেই, বনবন বনবন করে ঘুরছে বৃত্ত পথে, তখন তার প্রতিটি পজিশনে তার স্পিড, বেগ বলবো না, স্পিড, দ্রুতি কি একই থাকে না আলাদা থাকে? যদি সমবৃত্তীয় গতি হয়, সব জায়গায় তাহলে একই থাকবে। তাহলে এখানেও ভি, এখানেও ভি, এখানেও ভি, সব জায়গায় একই থাকবে। কারণ কি, ও একই স্পিডে ঘুরছে এইভাবে। কিন্তু এই জিনিসটি, এই যে ভি সব জায়গায় একই রাখা যাচ্ছে বা যেতে পারে, সমবৃত্তীয় গতি হতে পারে, সেটা অনুভূমিক তলেই সম্ভব। উল্লম্ব তলে কোনোদিনই একটা বস্তুকে একই স্পিডে ঘোরানো সম্ভব নয়। উল্লম্ব তলের ক্ষেত্রে, এটা যদি উল্লম্ব তল বলি, একই স্পিডে ঘোরানো সম্ভব নয়। কেন? আমি জিজ্ঞেস করবো কেন, হোয়াই? সুমিয়া বল, কেন হতে পারে? ধর, একদম তাই, একদম তাই। তার কারণ হচ্ছে, এখান দিয়ে তো, এখান দিয়ে তো দড়িতে বেঁধে, এখান দিয়ে তো দড়িতে বেঁধে আমি ঘোরাবো। তাহলে যখন ও নিচে থাকবে তখন তার বেগ বেশি হবে, যখন ও উপরে যাবে তখন তার বেগ কমে যাবে। কেন কমে যাবে? তার কারণ, যখন একজন বস্তু, একটা বস্তু উপরের দিকে ওঠে, তখন তার স্থিতিশক্তি বেড়ে যায়। আমি ওয়ার্ক পাওয়ার এনার্জির কথা বলছিলাম। ওয়ার্ক পাওয়ার এনার্জি আর সার্কুলার মোশনের মিক্সচার হচ্ছে এই উল্লম্ব পথে ঘূর্ণন ব্যাপারটা। কিন্তু এই উল্লম্ব পথে ঘূর্ণনের জন্য কিন্তু ওয়ার্ক পার এনার্জির পুরোটা পড়ার দরকার নেই। ওখানে একটাই সূত্র দরকার, সেটা হচ্ছে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। যান্ত্রিক শক্তি দু ধরনের, একটা গতিশক্তি, একটা স্থিতিশক্তি। একটা যন্ত্র হয় স্থির থাকতে পারে, না হলে যন্ত্রটা গতিশীল থাকতে পারে। তাহলে যন্ত্রটা যখন স্থির থাকবে, তখন যে গতি, যখন তখন যে শক্তিটার সে অধিকারী হবে, সেটা হচ্ছে তার স্থিতিশক্তি। যন্ত্র যখন গতিশীল হবে, তখন তার মধ্যে যে এক্সট্রা শক্তিটা হবে, সেটা হচ্ছে তার স্থিতিশক্তি। এই যে গতিশক্তি আর স্থিতিশক্তির কথাটা, এই দুটোকে আমরা যদি যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে মোট যান্ত্রিক শক্তি। এবং যদি কোনো রকম ঘর্ষণ, বাধাজনিত বল, কোনো ক্ষয়ক্ষতিজনিত বল, এইগুলো যেগুলো তোমার হিট করে দেয়, ঘষে টসে গেলে কি হবে, একটা তলের উপর একটা তল যদি ঘষে যায়, তাহলে গরম হয়ে যায়। গরম হয়ে যায় মানে কি, সেখানে হিট তৈরি হচ্ছে। এবার যদি হিট তৈরি হয়, সেই হিট কিন্তু আর কোনোভাবে গতিশক্তি বাড়াতে পারবে না সমপরিমাণে। তার মানে কি হবে? তার মানে হচ্ছে হিটটা কিন্তু লস হয়ে যাবে। তাই যদি এই ধরনের অবক্ষয়ী বল না থাকে, যারা ঘর্ষণ, সান্দ্রতা ইটসেট্রা, এই ধরনের বল যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। যদি মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, তাহলে গতিশক্তি যদি, মানে স্থিতিশক্তি যদি বেড়ে যায়, তাহলে গতিশক্তি কমে যাবে। আর গতিশক্তি যদি বেড়ে যায়, স্থিতিশক্তি কমে যাবে। তার জন্য এখানে কিন্তু ইউ গ্রেটার দ্যান ভি হবে। এই কথাটা আমি জাস্ট একটু তোমাদেরকে হালকা করে লিখে বলি, যে টোটাল এনার্জি কনজারভেশন, যান্ত্রিক শক্তির, মোট যান্ত্রিক শক্তির সংরক্ষণ, ইংরেজিতে এটাকে বলা হয় কনজারভেশন অফ টোটাল মেকানিক্যাল এনার্জি। টোটাল মেকানিক্যাল এনার্জি, এটাকে শর্ট করে বলা হয়
PME। এই যে টোটাল মেকানিক্যাল এনার্জি দু ধরনের হয়, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তিটাকে আমরা ইংরেজিতে বলি পোটেনশিয়াল এনার্জি, গতিশক্তিটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। এগুলো আমরা জানি, অলরেডি জানি, তাও আমি ফর সেক অফ কমপ্লিটনেস এগুলো বলছি। এটাকে আমি নাম দিচ্ছি ধরে নাও পিই, এটাকে আমি নাম দিচ্ছি ধরে নাও কেই। পোটেনশিয়াল এনার্জি অনেক ধরনের হয়, অনেক ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি হয়। এখানে যে আলোচ্য পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি, যেটা আলোচ্য স্থিতিশক্তি, সেটা শুধুমাত্র গ্র্যাভিটেশনাল বা তোমার মহাকর্ষ স্থিতিশক্তি। এই যে মহাকর্ষ স্থিতিশক্তি আকর্ষণের জন্য অভিকর্ষ স্থিতিশক্তি আমাদের ক্ষেত্রে, এটা খুব কম উচ্চতার জন্য, খুব কম উচ্চতার জন্য এর ফর্মুলা কি? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি কেউ বলতে পারবে? এইচ যদি উচ্চতা হয়, একদম তাই, এমজিএইচ। মনে রাখবে, এমজিএইচ কিন্তু তখনই হয় যখন উচ্চতাটা বা উচ্চতার তফাৎটা খুব কম হয়। যদি পৃথিবী থেকে পৃথিবীর ব্যাসার্ধের মতো উপরের দিকে উঠে যাও, তখন কিন্তু এমজিএইচ ফর্মুলা হবে না, তখন ভুল হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা গ্র্যাভিটেশনে পড়বো, কিন্তু গ্র্যাভিটেশন বা অভিকর্ষ বল বা মহাকর্ষ চ্যাপ্টার পড়ার আগেই যে জিনিসগুলো অলরেডি তোমরা জানো, যে পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ, এটা কিন্তু সর্বত্র সত্য নয়। এটা হচ্ছে সেই উচ্চতার জন্য সত্য যে উচ্চতাটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক 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 কম। পৃথিবীর ব্যাসার্ধ কিরকম গো? এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর ব্যাসার্ধ কেমন হয় তোমরা জানো? তখন জি পরিবর্তন হয়ে যাবে। ভেরি গুড। তার কারণ হচ্ছে জি ধীরে 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 কমে যাবে। আর জি যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এখানে এই ফর্মুলার মধ্যে জি এর মান আর 9.8ও বসাতে পারবো না, আবার খুব কম ভ্যালু বসাতে পারবো না, আমি জানি না। তার জন্যই এই ফর্মুলাটা ইউজ করা যায় না। ভেরি গুড, ভেরি গুড। তার মানে বেশি উচ্চতার ক্ষেত্রে জি কনস্ট্যান্ট নয়। এই সমস্ত ডিটেলস আমরা পড়বো, আমরা এখন বড় হচ্ছি। শুধু পোটেনশিয়াল এনার্জি মানে এমজিএইচ নয়। প্রথমত দেখো, পোটেনশিয়াল এনার্জিকে আমরা কি বলছি? পোটেনশিয়াল এনার্জি অনেক ধরনের হয়, অনেক ধরনের হয়। আমরা পড়বো পোটেনশিয়াল এনার্জি, যখন পড়বো পরের চ্যাপ্টারে তখন পড়বো। তার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি হচ্ছে অভিকর্ষ বা মহাকর্ষ স্থিতিশক্তি। সেই যে পোটেনশিয়াল এনার্জির, তার ফর্মুলা যেটা আমরা এতদিন ধরে জানতাম এমজিএইচ, সেটা কিন্তু খুব কম উচ্চতার জন্য, 1 মিটার, 10 মিটার, 5 মিটার, ঠিক আছে। কেন? পৃথিবীর যে ব্যাসার্ধ আর, সেটা হচ্ছে 6400 কিলোমিটারের কাছাকাছি। 6400 কিলোমিটার বা 6000 কিলোমিটার, কখনো কম কখনো বেশি হয়। 6400 কিলোমিটার হচ্ছে বিষুবরেখায় পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমাদের ডিস্টেন্স যখন 1 কিলোমিটার অবধি হবে, 2 কিলোমিটার অবধি হবে এইচটা, তখন এই ফর্মুলা এমজিএইচ ইজ ভেরি ট্রু, এর মধ্যে কোনো গন্ডগোল নেই। কিন্তু যখন খুব কম হবে, মানে খুবই বেশি হবে, ধরে নাও এইচটা যখন 6400 কিলোমিটারের সমান হবে, তখন এই ফর্মুলা সম্পূর্ণ ভুল। এটা যার বলার জন্য বললাম। এটা পেলাম পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমাদের ক্ষেত্রে যে দড়ি দিয়ে আমরা একটা বস্তুকে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরাবো, সেক্ষেত্রে যে ব্যাসার্ধটা হবে, সেটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক 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 কম। তাই এমজিএইচ আমাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের এই ক্ষেত্রে প্রযোজ্য, এই ক্ষেত্রে দারুণভাবে প্রযোজ্য, কোনো চাপ নেই। এবার বলো তো দেখি,
কাইনেটিক এনার্জি বা গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার, এই ফর্মুলাটা জানি। এই ফর্মুলাটাও কিন্তু সব ক্ষেত্রে সত্য নয়। এই ফর্মুলাটা যদি বেগের মান, বেগ যখন যখন আলোর বেগের কাছাকাছি চলে যায় তখন এটা ট্রু নয়, তখন সত্য নয়। তখন আমাদের আলোর বেগের কাছাকাছি চলে গেলে তখন আমাকে আইনস্টাইনকে স্মরণ করতে হবে। আইনস্টাইনের কিছু ইকুয়েশন আছে, রিলেটিভিটি আছে, সেই সমস্ত জিনিস করতে হবে। যাকগে, ওই সমস্ত জিনিস আমাদের লাগবে না। কিন্তু তবুও তোমাদের রেঞ্জটা বাড়ানোর জন্য এবং তোমাদের অ্যাটলিস্ট একবার জানানোর জন্য এটা জানানো দরকার যে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার যেটা লিখি সেই হাফ এম ভি স্কোয়ার কিন্তু কম বেগের জন্য। এমজিএইচ যেগুলো পোটেনশিয়াল এনার্জি লিখি সেটা শুধু পোটেনশিয়াল নয়, এটা হচ্ছে মহাকর্ষ পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। সেই স্থিতিশক্তির মান এমজিএইচ তখনই হয় যখন এইচ খুব অল্প হয়। তাহলে আমাদের ক্ষেত্রে, আমাদের এই যে আলোচ্য ক্ষেত্র, আমাদের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি যেটা সেটা এমজিএইচ, এটা ভ্যালিড, এটা সত্য। আমাদের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি যেটা সেটা হাফ এম ভি স্কোয়ার, এটা ভ্যালিড, এটা সত্য। এই দুটো কিন্তু একদম ট্রু। কোন ক্ষেত্রে? যখন আমরা আলোচনা করব ভার্টিক্যাল সার্কুলার মোশন, যখন উল্লম্ব দিকে বৃত্ত পথে ঘূর্ণন যখন আমরা আলোচনা করব তখন এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের ক্ষেত্রে খাটবে, যেখানে এইচ হচ্ছে উচ্চতার তফাৎ। তার মানে এখানে আমরা যে জিনিসটা পেলাম, এখানে সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি কোনো বস্তুকে এরকম বেঁধে, কোনো দড়ি দিয়ে বেঁধে এরকম করে ঘোরানো হয়, এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে ঘোরানো হয়, এখানে তার যদি বেগ ইউ থাকে, তার মানে এই নয় যে এখানে যখন পৌঁছাবে তখন তার বেগ হবে ইউ, এখানে তার বেগ ভি হবে। বা এখানে যখন পৌঁছাবে তখন তার বেগ ইউ হবে বা ভি হবে তা জানি না, এখানে ভি ওয়ান হবে। এবং যেহেতু এই দিক দিয়ে উচ্চতাটা বাড়ছে, উচ্চতা বাড়ছে মানে কি পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, কাইনেটিক এনার্জি কিন্তু কমে যাবে। তার মানে এখানে ভি সব থেকে কম। কার থেকে কম? ভি ওয়ান এর থেকে কম। আর ভি ওয়ান কার থেকে কম? ইউ এর থেকে কম। কেন? তার কারণ হচ্ছে যে যদি অবক্ষয়ী বল, যেটাকে বলা হয় ডিসিপেটিভ ফোর্স, ডিসিপেটিভ ফোর্স, ডিসিপেশন মানে জানো তোমরা? ডিসিপেশন মানে হচ্ছে খরচ, ডিসিপেশন মানে হচ্ছে খরচ। তাহলে খরচ করবে এমন বল, তারা কারা? তারা হচ্ছে ঘর্ষণ বল। তারা কারা? তারা হচ্ছে সান্দ্র বল। এই সান্দ্র বল সম্বন্ধে আমরা পড়বো পরে। এই ধরনের বল যদি উপস্থিত থাকে তাহলে প্রবলেম। যদি না থাকে, এই অবক্ষয় বল না থাকে, তবে একটি সংস্থার, একটি সংস্থার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। তার মানে কি? এই যে ক্ষেত্র, সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এইটা হচ্ছে ধ্রুবক। তার জন্যেই আমরা উপর থেকে যখন জাম্প মারি তখন আমাদের বেগ বাড়ে, কারণ ওপর থেকে যখন নিচে যায় তখন নিচের সাপেক্ষে আমাদের উচ্চতা কমতে থাকে। কমতে থাকলে আমাদের পোটেনশিয়াল এনার্জি কমতে থাকবে। কমতে থাকলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জিকে বাড়তেই হবে। তার জন্য ছলছলি যখন আমরা খাই, কোন একটা স্লিপে, ছোটবেলায় সবাই খেয়েছে, এরকম এইদিকে ল্যাডার থাকে, ল্যাডার থাকে, এখানে গিয়ে একটা মানুষ বা বাচ্চা বসে, স্রুপ করে যখন যায় এখানে তার বেগ ইউ সমান 0, এখানে ভি সমান নট নট ইকুয়াল টু 0, তার মানে এখানে একটা বেগ থাকে। তার কারণ হচ্ছে এ নিচের দিকে হাইটে নেমেছে, এই উচ্চতাটা নেমেছে। এই উচ্চতা যখন ওর নেমেছে তখন এমজিএইচ যেটা পোটেনশিয়াল এনার্জি সেটা ড্রপ করবে, আর হাফ এম ভি স্কোয়ার তার বাড়বে। হাফ এম ভি স্কোয়ার যদি বেড়ে যায়
তাহলে সেক্ষেত্রে তার বেগ বাড়বে। তাহলে mgh কমলে, এটা কমলে হাফ mv² বাড়বে। আবার উল্টোটা, যদি কোনো বস্তুকে তুমি ঠেলে, এরকম ধরে নাও একটা স্লিপ আছে, এখান থেকে তুমি একটা বস্তুকে ধরে নাও, একটা বস্তুকে ইউ বেগে ঠেলে দিয়েছো, তাহলে এই বস্তুটা কোনো ক্রমে ধরে নাও যেতে যেতে এখানে পৌঁছালো, এখানে যখন পৌঁছাচ্ছে তখন তার বেগ ধরে নাও ভি, নততলের নতি হচ্ছে থিটা, আর ধরে নিলাম মসৃণ, কোন রকম কোনো মানে বাধা নেই, ফ্রিকশন নেই, তাহলে বলো তো দেখি ইউ বেশি না ভি বেশি? এটা স্টার্টিং, অবশ্যই ইউ বেশি হবে, একদম ঠিক। তাহলে এখানে কিন্তু ইউ বেশি হবে, কারণ যেই উপর দিকে উঠবে সেই দেখো ও কিন্তু এত উচ্চতায় উঠে গেছে, তাহলে হাইট বেড়েছে, তার মানে mgh বেড়েছে, তার মানে হাফ mv² অবশ্যই কমতে হবে, তার মানে বেগ কমবে। এইটুকু জাস্ট আমরা তোমাকে একটু, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি বললাম, এইটুকু জিনিসই আমাদের কিন্তু কাজে লাগবে। এবার আমরা চলে আসি ভার্টিক্যাল সার্কুলার মোশনের টপিকে। উল্লম্ব পথে বৃত্তাকার ঘূর্ণন বা উল্লম্ব বৃত্তাকার পথে, যাই বাংলাটা ঠিক করে নিস, বাংলা মাঝে মাঝে আমার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। ধরে নাও এটা হচ্ছে এই পথ, যে পথটা একটা কণা ঘুরছে, এটা হচ্ছে কেন্দ্র, এর ব্যাসার্ধ হচ্ছে আর। ধরে নাও নিম্ন বিন্দুতে একে একটা বেগ দেওয়া হয়েছে, নিচের যে বিন্দু সেখানে একটা বেগ দেওয়া হয়েছে ইউ। এবার তোমাদেরকে একটা ক্যালকুলেশন করতে দিয়েছিলাম, হোমওয়ার্ক ছিল, প্রিভিয়াস হোমওয়ার্ক, সেটা যারা করেছো তারা প্রত্যেকেই ঠিক করেছো। সেটা হচ্ছে যে কত ইউ দিলে, কত ইউ হলে জাস্ট এক পাক খাবে? এটার অ্যান্সার কি ছিল তোমাদের বলো? এটা আমরা আজকে করব, যে যে করেছো তারা বলো অ্যান্সার কি ছিল। সুমিয়া বল। রুট ওভার অফ 5gr, 5gr। এখানে এল আর হবে না, আমি প্রবলেমে তোমাদের এল দিয়েছিলাম মনে আছে, এখানে ব্যাসার্ধ আর দিয়ে দিলাম। এইটা ছিল আমাদের প্রশ্ন। তাহলে যদি ইউ এর মান মিনিমাম, কত ইউ হলে জাস্ট এক পাক হবে, তাহলে মিনিমাম, মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম বেগ। এবার প্রশ্ন, প্রশ্ন আমরা কতগুলো করব দেখো। প্রশ্ন হচ্ছে ইউ ইকুয়াল টু রুট ওভার অফ 5gr হলে কত হবে? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হচ্ছে ইউ লেস দ্যান রুট ওভার অফ 5gr হলে কি হবে? প্রশ্ন 3 হচ্ছে ইউ সাপোজ গ্রেটার দ্যান রুট ওভার অফ 2gr লেস দ্যান রুট ওভার অফ 5gr হলে কি হবে? এই ধরনের বিভিন্ন কোশ্চেন তোমাদের কিন্তু পড়তে পারে। তো যাই হোক, আমি তার আগে এটার ফান্ডামেন্টাল তোমাদেরকে একটু আলোচনা করছি, যাতে করে তোমরা পুরোটা ক্যালকুলেট করতে পারো। তাহলে ফার্স্ট হচ্ছে দড়ির টান। আমরা প্রথমে আলোচনা করব দড়ির টান। যখন, তাহলে আমাদের কেস কি আমরা আগে বলে দিই, আমরা কি দেখব? মনে করি আর দৈর্ঘ্যের একটি ভরহীন সুতোর সাথে, ভরহীন সুতোর সাথে এম ভরের একটি বস্তু কণা বেঁধে, বস্তু কণাকে বেঁধে
উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তাকার পথে ঘোরানো হবে। তার জন্য নিম্নতম বিন্দুতে কণাটিকে ইউ বেগ প্রদান করা হলো। এটা হচ্ছে আমাদের ধরে নেওয়া জিনিস, এটা ধরে নিয়েছি। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, এবার আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, আমরা আগে যে প্রশ্নগুলো করেছি সেগুলোর অ্যান্সার আমরা আলোচনাতেই পাবো। এখন আমাদের আলোচনার এখনকার প্রথম প্রশ্ন হচ্ছে, যখন যখন বস্তু সুতোটি, যখন সুতোটি উল্লম্বের সাথে উল্লম্বের সাথে থিটা কোণ করবে, তখন সুতোর টান কত হবে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিসকাশন, এন্ড দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রশ্নটা ভালো করে দেখো। আর দৈর্ঘ্যের একটি ভরহীন সুতোর সাথে এম ভরের একটি বস্তুকে বা বস্তুকণাকে বেঁধে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হবে বলে আমরা প্রিপারেশন নিয়েছি। নিচের বিন্দুতে কণাটিকে আমরা ইউ বেগ প্রদান করেছি। প্রদান করার ফলে কণাটি তখন উপর দিকে যাওয়া শুরু করবে বৃত্তপথ বরাবর। এবার উল্লম্বের সাথে যখন ও থিটা কোণ করবে, তখন সুতোর টান কত হবে? তাহলে আমরা ছবি আঁকি। প্রশ্নটা সবাই পড়েছো? একটু আওয়াজ দাও শুনি। একজন পড়েছে, আর কেউ পড়েনি? পড়েছে তো? ওকে, এই প্রশ্নটার অ্যান্সার আমরা এখন করব। দেখি, ধরে নাও এইটা হচ্ছে আমার সেই পথটা। এখানে এইটা হচ্ছে কেন্দ্র, এখানে আর ব্যাসার্ধ, এখানে এম ভরের একটা বস্তু, এখানে আমি ঠোকা মেরেছি ইউ বেগে। এখন ধরে নাও কোনো একটা টাইমে ও এসে পৌঁছেছে এখানে, তাহলে তখন তার স্পিড কোন দিকে হবে? সব ক্ষেত্রেই স্পর্শক বরাবর হয়। এবার বলো তো দেখি, এটা যদি ইউ হয় তাহলে এটাকে কি ইউ নেব? হ্যাঁ কি না? অবশ্যই না, তাহলে আমি নিলাম ভি। আর এই যে কোণটা উল্লম্বের সাথে, এই কোণটা ধরে নাও থিটা। তাহলে আরটাকে আমরা এইদিকে না লিখে এইদিকে লিখছি, আর এই কোণটা হচ্ছে থিটা। এবার প্রশ্ন হচ্ছে দড়ির টান কত? আমরা জানি টান সেদিকেই কাজ করে যেদিকে আটকানো থাকে। আটকানো দড়ি কোথায় আছে? এখানে আটকানো আছে, এখানে আটকানো আছে, তাহলে সেই দিকেই আমার টান কাজ করবে। তাহলে টান বল যেটা, সেটা এই বরাবর কাজ করবে। এই বরাবর কিন্তু টান বল কাজ করবে টি। এবার এই টান বলটার মান কি কি হতে পারে? কি হতে পারে এখান থেকে কে বলতে পারবে? কোনো তাড়া নেই, ধীরে ধীরে করো। এইটুকু বুঝে গেলে আমি খুব ধন্য হব যে আমি তোমাদেরকে এই জায়গাটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। দিস ইজ ভেরি সিম্পল, বাট তোমাকে একবার বুঝে নেওয়া দরকার। দেখো, এই বস্তুটা যখন এখানে আছে, তখন তার উপর কি কি বল ক্রিয়াশীল? তাহলে এইটা 1 নাম্বার পয়েন্ট ধরছি, এটা ধরে নাও 2 নাম্বার পয়েন্ট ধরছি। প্রশ্ন হচ্ছে 2 নং বিন্দুতে কণার উপর কি কি বল ক্রিয়াশীল?
বলো কি কি হবে? এটা কিন্তু উল্লম্ব পথ, কণাটা উঁচু দিকে উঠেছে, তাহলে কি বল ক্রিয়াশীল হবে? প্রথম প্রথম মাথায় কি আসছে? একদম এমজি। সেকেন্ড মাথায় কিছু আসছে গো? কি? এমজি, এমজি থেকেই তো এমজি cos থিটা আসবে। তাহলে এমজির উপাংশটাকে নিয়ে আর বলছি না, এমজিটা তো ক্রিয়াশীল। আর কি? এমজি ছাড়া, ওজন বল ছাড়া। একদম ঠিক। এই পয়েন্টে, এই জায়গায় যদি আমি দেখি, তাহলে দেখতে পাচ্ছি ভি বেগে গতিশীল এবং এখানে ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই বরাবর অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর কাজ করবে, সেটা যদি পুরো পথ হয়। ভেরি গুড। তাহলে এইখানে কিন্তু এম ভি স্কোয়ার বাই আর কাজ করবে, তার মানে এই বরাবর তোমার কাজ করবে এম ভি স্কোয়ার বাই আর। এবার তোমরা যে কথাটা বলছিলে সেটা ট্রু, একদম ট্রু, যে এর ওজন কাজ করবে এইদিকে এমজি, আর এই কোণটা যেহেতু থিটা, তাহলে তার অনুরূপ কোণ এটা হবে থিটা। তাহলে এই বরাবর এমজির যে উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে এমজি কস থিটা। আর একটা উপাংশ এমজির এই বরাবর কাজ করবে, যেটা হচ্ছে এমজি সাইন থিটা। অরিজিৎ বুঝতে পারছিস? না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবে, তাহলে তখনই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই দিকে হচ্ছে এমজি, এইটা হচ্ছে থিটা, তাহলে এই দিকে কাজ করছে এমজি কস থিটা, আর এই বরাবর কাজ করছে এমজি সাইন থিটা। তাহলে দেখো তো টানের মান, তাহলে এখানে হচ্ছে অপকেন্দ্র বল, একটা ওজন বল, একটা হচ্ছে অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এবার যদি আমরা ছবিটা দেখি, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র, এইটা হচ্ছে দড়িটা, এইটা হচ্ছে বস্তু, তার কেন্দ্র বরাবর বাইরের দিকে দুখানা বল আছে, একটা ফ্রেশ এম ভি স্কোয়ার বাই আর, আর একটা হচ্ছে এমজির একটা উপাংশ যেটা তোমরা বলছিলে এমজি কস থিটা। এই দুটো বলকে আটকেছে কে? এই টান বল, সুতোর টান। আর এইটা ছিল আমার রাস্তা, যে রাস্তা বরাবর কণাটা গেছে। তাহলে এবার বলো তো দেখি, টান বল কত? তাহলে এই টিটা কত হবে? টি সমান, এই দুটো যোগফল বলতে পারি না? পারি না, পারি না? এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। সো দিস ইজ ইম্পর্টেন্ট ইকুয়েশন। তাহলে যে কোনো অ্যাঙ্গেল থিটাতে, যে কোনো অ্যাঙ্গেল থিটাতে আমি যে টান বল পাবো, সেই টান বলের মান, সেই পয়েন্টে বেগ যদি ভি হয়, আর থিটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা টি থিটা পেলাম। টান বল কত পেলাম? এখানে যদি ইউ হয়, এখানে অ্যাঙ্গেল থিটা, এখানে যদি বেগ হয় ভি, তাহলে এই পয়েন্টে যে টান বল পাচ্ছি সেটা হচ্ছে, এটা এমজি হলে এইদিকে হচ্ছে এমজি কস থিটা প্লাস এম ভি স্কোয়ার বাই আর। তাহলে টান সমান টি অ্যাজ এ ফাংশন অফ থিটা সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। এবার দেখো তো, আমরা যখন কোশ্চেন করেছিলাম তখন কি ভি দেওয়া ছিল না ইউ দেওয়া ছিল? আমরা যখন প্রশ্নটা বলেছিলাম তখন কি ভি দেওয়া ছিল? ছিল না, শুধুমাত্র ইউ দেওয়া ছিল। নিচের বিন্দুতে কত বেগ সেটা দেওয়া ছিল। তাহলে আমার এখানকার যে ভি স্কোয়ার আছে সেটাকে কোন রকম ভাবে ইউ স্কোয়ারের সাথে সম্পর্কিত করতে হবে। ইউ স্কোয়ারের সম্পর্কে এটাকে লিখতে হবে। লিখবো কি করে? কি করে লিখবো? এই ক্যালকুলেশন তোমরা অনেকেই করেছো। কিভাবে করেছো সেটা দেখি। দেখো, এইটা হচ্ছে আমার, এখানে ইউ বেগ ছিল, এখানে এসছে ভি বেগ, এটাও আমার ব্যাসার্ধ আর, এটাও আমার ব্যাসার্ধ আর।
এইভাবে বৃত্তাকার পথে ঘুরেছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে এই বস্তুটা কত উচ্চতায় উঠেছে? এইচ। এতটা উচ্চতায় এসেছে বলতে পারি। আমি কি বলতে পারি এতটা উচ্চতা উঠেছে? কি রে, সব বুঝতে পারছিস না পারছিস না? তাহলে বস্তুটা যখন এইভাবে উপর দিকে উঠে গেছে, এইভাবে ঘুরেছে, তখন ইউ এখানে বেগ ছিল একটা 1 নাম্বার পয়েন্ট, আর ভি যেখানে বেগ হয়েছে 2 নাম্বার পয়েন্ট, তখন কিন্তু একটা উচ্চতা উঠে গেছে এইচ। তার মানে তার স্থিতিশক্তি বেড়ে গেছে। তাহলে 1 নাম্বার পয়েন্টে যদি আমরা দেখি, তাহলে সেখানে মোট শক্তি কত? মোট যান্ত্রিক শক্তি কত? দেখো, গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার নিচের পয়েন্টে, কিন্তু এই তলের সাপেক্ষে, এটা ধরে নাও এবি তল, তাহলে এবি তলের সাপেক্ষে যদি আমরা ক্যালকুলেট করি, এবি তলের সাপেক্ষে, তাহলে এখানে হাইট নাই, তার মানে পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা হবে এম জি ইন্টু জিরো। তার মানে এখানে মোট শক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এই যে গতিশক্তিটা ছিল এখানে নিচের পয়েন্টে, সেই গতিশক্তিটা খানিকটা হারিয়ে ও দিল স্থিতিশক্তি এম জি এইচ, আর এখানকার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। 2 নাম্বার পয়েন্টে, 2 নং বিন্দুতে কণাটি একটা হাইটে উঠলো এবি সাপেক্ষে, আর তার একটা বেগ আছে ভি। তার মানে সেখানে টোটাল মেকানিক্যাল এনার্জি যদি আমরা বলি, তাহলে সেখানে হবে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে ওর কাইনেটিক এনার্জি, আর প্লাস তার হাইট হয়েছে এম জি এইচ। তাহলে 1 আর 2 নম্বরের মধ্যে টোটাল মেকানিক্যাল এনার্জি কোন বিন্দুতে বেশি হবে? কে বলতে পারবে? 1 আর 2 নাম্বার পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি বেশি হবে? ভেরি গুড। তার কারণ এখানে কোনো অবক্ষয়ী বল নেই, দুটোতেই আমার সমান হবে। তাহলে নিচের পয়েন্টে ছিল আমার প্রচুর গতিশক্তি, যেই ও উপরে ঘুরতে ঘুরতে উঠতে থাকলো, তখন তার গতিশক্তি ধীরে 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 কমতে থাকবে, কারণ তার স্থিতিশক্তি সেক্ষেত্রে বাড়ছে। তাই এদের দুজনের যে যোগফল, সেটা আমার ধ্রুবক থাকবে। তাহলে এখানে আমরা শক্তি সংরক্ষণ সূত্র যদি করি, যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র যদি আমরা করি, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হাফ এম ইউ স্কোয়ার, যেটা 1 নাম্বার পয়েন্টে পেয়েছিলাম, সেটা সমান হাফ এম ভি স্কোয়ার 2 নাম্বার পয়েন্টে গতিশক্তি প্লাস এম জি এইচ। তাহলে এখানে দেখো, আমাদের যে ফর্মুলা ছিল টি থিটা, সেই ফর্মুলাই ছিল এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। সেখানে এই ভিটাকে আমাকে তাড়াতে হবে, কারণ ভি দেওয়া নেই প্রবলেমে। তাহলে আমার এখানে ভি স্কোয়ার সমান কত সেটা জানতে হবে। তাহলে দেখো, এম 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 কেটে দাও, তাহলে এখান থেকে 2 2 2 গুণ করে দাও, তাহলে ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস 2GH। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH। এবার আমাকে বলো তো দেখি, এইচও তো বলা নেই, ব্যাসার্ধ বলা আছে, তাহলে এখানে এইচ কি করে ক্যালকুলেট করব? এইটা আর, এখানে এখন কণা এসছে, এইটা হচ্ছে থিটা, এইচ কোনটা গো? এইচ হচ্ছে, এইটা হচ্ছে এইচ, তাহলে এটাও হচ্ছে আমার এইচ। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অতিভুজটা হচ্ছে আর। তাহলে দেখো তো, যদি আমি এখানে ত্রিভুজের ও এই বিন্দুটা দিই, এটা যদি এ বিন্দু দিই, এটা বি বিন্দু দিই, এটা যদি সি বিন্দু দিই, তাহলে হাইট এইচ সমান আমি লিখতে পারি ও এ মাইনাস ও সি, ও এ মাইনাস ও সি। লিখতে পারি না পারি না? লিখতে পারি না পারি না? তোমরা সবাই দেখতে পাচ্ছ এই ছবিটা, না বড় করে আঁকবো? প্রত্যেকে দেখতে পাচ্ছ তো?
এই বড় ছবি আঁকতে গেলে এই সমস্ত সমস্যা আমার হবে। তাও একটা এঁকে আমি দেখানোর চেষ্টা করছি, কারণ এই জিনিসটা তোমাদের বারবার বারবার আসবে। এইটা কেন্দ্র, এখানে তোমার বেগ ছিল ইউ, এখানে এসে বেগ হয়েছে ভি, এই অ্যাঙ্গেলটা থিটা, এটার নাম ও, এটার নাম এ, এটার নাম বি, এখানে আমি লম্ব টেনেছি, এটা হচ্ছে সি, হাইট হচ্ছে এইটা এইচ। এবার আমি এখানে লিখছি এইচ সমান ও এ মাইনাস ও সি, এটা লেখা যায়। এবার দেখো ত্রিভুজ ও সি বি, এই যে ত্রিভুজটার ও সি বি এর মধ্যে ওসি, ওসির মান তো আমাকে বার করতে হবে, তাহলে ওসি বাই ওবি সমান কি? এটা হচ্ছে আর, এটা থিটা, এটা ওসি, এটা ওবি, তাহলে ওসি বাই ওবি সমান কি হবে? সাইন থিটা না কস থিটা? ভেরি গুড, কস থিটা। তাহলে ওসি সমান তাহলে কি হবে? ওবি কস থিটা। এবার আমাকে বুদ্ধি করে বলো তো দেখি, ওবি মানে কি দেওয়া আছে না নাই? ওবি মানে আর, তাহলে ওসি সমান আমার দাঁড়ালো আর কস থিটা। আবার বলো তো দেখি, ওয়ে মানে কি? এই ওয়েটা কি? এটা বৃত্তের ব্যাস, এটাও আর, ভেরি গুড। তার মানে দেখো এখানে আমি এইটা পেয়ে গেলাম আর, আর এইটা পেয়ে গেলাম আর কস থিটা। তার মানে এইচ সমান আমি কি পেলাম? আর ইন্টু 1 - cos থিটা। তাহলে এখানে আরও দেওয়া আছে, প্রশ্নে থিটাও দেওয়া আছে, তাহলে এইচও পেয়ে গেলাম। তাহলে আমার আগের ইকুয়েশন কি ছিল? আগের ইকুয়েশন ছিল এই ফর্মুলাটা, কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এগুলো ক্যালকুলেশন করে পাওয়া যায়, বাট এগুলো ফটাফট ফটাফট করার জন্য এগুলো মনে রাখতে হবে। আর ইন্টু 1 - cos থিটা। নাও ভি স্কোয়ার সমান ছিল ইউ স্কোয়ার মাইনাস 2gh, এইচ সমান আমরা পেলাম আর ইন্টু 1 - cos থিটা। তাহলে এখান থেকে এই দুটো থেকে আমরা বার করতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g আর ইন্টু 1 - cos থিটা। এটা আমরা লিখতে পারি। নাও নাও এখান থেকে আমরা লিখতে পারি থিটা, সরি টি থিটা সমান, আমাদের ফর্মুলা কি ছিল বলো? এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। তাহলে এই যে ভি স্কোয়ারটা পেয়েছি এখানে আমি বসাবো, বসালে আমি কি পাবো? বসালে পাবো দেখো এম বাই আর ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 2gr ইন্টু 1 - cos থিটা, এটা পেলাম, প্লাস এম জি কস থিটা। তাহলে দেখো এম ইউ স্কোয়ার বাই আর, এটা একটা হলো গুণ করলাম, মাইনাস 2mg আর বাই নিচে আর ইন্টু 1 - cos থিটা প্লাস mg cos থিটা। তাহলে এখানে আর আর কাটলো, 2mg পড়ে থাকলো, তাহলে এম ইউ স্কোয়ার বাই আর মাইনাস 2mg ইন্টু 1 - cos থিটা প্লাস mg cos থিটা। তাহলে টি থিটা সমান কি দাঁড়ালো? টি থিটা সমান এম ইউ স্কোয়ার বাই আর, প্রথমে যে অভিকেন্দ্র বল ছিল, মাইনাস মাইনাস 2mg ইন্টু 1 - cos থিটা প্লাস mg cos থিটা। তার মানে কি? এম ইউ স্কোয়ার বাই আর প্লাস শুধু mg কমন, কমন নিলে এখানে দেখো এটা প্লাস নিয়েছি বলে শুধু cos থিটা, আর এখানে মাইনাস নিয়েছি বলে -2, মাইনাসে মাইনাসে প্লাস 2 cos থিটা। তাহলে সমান টি থিটা সমান এম ইউ স্কোয়ার বাই আর
প্লাস mg ইন্টু 3 cos থিটা মাইনাস 2। এটা হলো টানের ফর্মুলা। এটা হলো টানের ফর্মুলা। যদি শুধু ইউ দেওয়া থাকে, শুধু ইউ দেওয়া থাকে, ইউ আর থিটা দেওয়া থাকে, যে থিটা ভার্টিক্যাল কোণ যখন করবে, নিচের বিন্দুতে যখন ইউ বেগ থাকবে, তখন এম ভরের একটি বস্তুর থিটা কোণে যখন নত হয়ে থাকবে, তখন সেই দড়ির টান কত, তার ফর্মুলায় এটা। এর মধ্যে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই, এটা ট্রু। এখানে একটাই অ্যাপ্রক্সিমেশন, যে হাইটের কথা আমরা আলোচনা করছি সেই হাইটটা অনেক ছোট। বোঝা গেল? ছোট ছোট ক্যালকুলেশন, কিন্তু এই ক্যালকুলেশন গুলো কিন্তু তোমাদের করতে এবং জানতে বারবার করার অভ্যস্ত হতে হবে। নইলে শুধুমাত্র ওই এম ইউ স্কোয়ার বাই আর এম ভি স্কোয়ার বাই আর করে যাবে, হায়ার সেকেন্ডারি পাস করবে, কিন্তু বাদ বাকি জায়গায় কিন্তু আটকে যাবে। হায়ার সেকেন্ডারিতে প্রচুর নাম্বার পাবে, একদম 100-তে 100 পাবে, কিন্তু বাদ বাকি এন্ট্রান্স পরীক্ষায় গোল্লা পাবে, এবং জীবনটা তখনই খুব বিরক্তিকর হয়ে যাবে। এগুলো কিন্তু আস্তে আস্তে একটু অভ্যেস করো। নাও নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে একই কোশ্চেন যেটা ছিল, নিচের বিন্দুতে ইউ, উপরের বিন্দুতে ভি, এম ভরের একটা বস্তু। এবার তোমাদের প্রশ্ন দিয়েছিলাম, নিচের বিন্দুতে টান এবং উপরের বিন্দুতে টান, টান কত হবে, এটা আমরা আলোচনা করেছিলাম। আমরা দেখি, আমরা ধরে নিচ্ছি এমন ইউবি দেওয়া আছে এখানে, আমরা এই প্রশ্নে আমরা আলোচনা করছি যে ইউ এমন যে এক পাক খায়, এমন ইউ দিলাম যে এক পাক খায়, সেরকম কোন একটা কেসে এরকম দুটো বিন্দুতে টান। এবার আমরা জানি যে এইটা যদি আলম্ব হয় বা কেন্দ্র হয়, টান সবসময় কেন্দ্রের দিকে ক্রিয়াশীল হয়। তাহলে নিচের বিন্দুর ক্ষেত্রে টান হবে এই দিকে T1, উপরের বিন্দুর ক্ষেত্রে টান হবে নিচের দিকে T2। তাহলে নিচের বিন্দুর ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখো তো কি বলছো, সবসময় কি এক পাক খায়? এটা কেন বললাম, এটা কেন বললাম আমি একটু পরেই বলতাম, কিন্তু তুমি যখন জিজ্ঞেস করলে তখন আমি বলছি। ধরে নাও তোমার হাতে একটা বল বাঁধা আছে, তুমি দোলালে, কখনো দেখবে তুমি এটা এতটা গেল, আবার দুলে চলে এলো, এটা 1 নাম্বার কেস। হয় না, হয় না? হাতে তুমি একটা ব্যাগ ঝোলাও, হয় না, হয় না? বেগ কম হলে এরকম দোলে। কেস নাম্বার 2, তুমি একটু জোরে দুলিয়ে দিয়েছো, একটু জোরে দুলিয়ে দিয়েছো, তার জন্য ও এরকম গিয়ে তোমার মাথায় হিট করলো, এটা তোমার মাথা, তুমি এমনি করে জোরে দুলিয়ে দিয়েছো বলে এটা এসে তোমার মাথায় হিট করলো, হতেই পারে। আর কেস নাম্বার 3, তুমি এমন স্পিড দিয়েছো, কেস নাম্বার 3 তুমি এমন স্পিড দিয়েছো যে তোমার হাত দিয়ে এ বনবন 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 করে ঘুরছে। তো আমরা এখানে এই কেস নাম্বার 3টাকে আলোচনা করছি। তোমাদের বইয়ে শুধুমাত্র কেস নাম্বার 3 আছে, কিন্তু তোমাদেরকে জানা দরকার যে কেস নাম্বার 3টাই শুধুমাত্র কেস নয়, তাছাড়াও আরো দুটো কেস আছে, যেটা আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে পাই। একটা দড়িকে, মানে একটা পাথরকে যদি সুতো বেঁধে আমি এমনি করে হালকা করে দুলিয়ে দিই, তাহলে কি ও বনবন করে ঘুরতে থাকে? সাইদা, ঘুরতে থাকে কি? তাহলে আমার এরকম হবে, আমি যদি আরেকটু স্পিডে ঘুরিয়ে দিই, কখনো কখনো চোখ নাক মুখ বন্ধ করে আমরা এরকম হয়ে যায় না,
এই মাথায় পড়বে, মাথায় পড়বে, হয় কি হয় না? হয়তো না হয় না? করেছিস কোনদিন? তাহলে সেটা হচ্ছে কেস নাম্বার 2। আর যখন তুমি এমন বেগে ঘোরাবে যাতে করে এক বালতি জল রাখলেও সেই বালতির জল এক ফোঁটাও নিচে পড়বে না, সেটা হচ্ছে কেস নাম্বার 3। আমি কেস নাম্বার 3 আলোচনা করছি কারণ কেস নাম্বার 3টা হচ্ছে সবথেকে ইজি প্রবলেম এবং সেই জন্যই তোমাদের করতে দিয়েছিলাম। তো আমি ধরে নিলাম যে নিচের বিন্দুতে টান এবং উপরের বিন্দুতে টান আমি যখন ক্যালকুলেট করব তখন নিচের বিন্দুতে তার স্পিড, সেই মুহূর্তে স্পিড হচ্ছে ইউ, উপরের বিন্দুতে যখন যাবে তখন তার সেই মুহূর্তে স্পিড হচ্ছে ভি। নাও আমরা দেখব যে এদের টান কি। তোমরা যারা করেছো তারা অ্যাবসলিউটলি কারেক্ট করেছো। আই এম ভেরি প্রাউড অফ ইউ যে এখানে তোমরা একদম পুরো ক্লিয়ার করেছো যে নিচের বিন্দুতে যখন 1 নাম্বার বিন্দু, উপরের বিন্দু যখন 2 নাম্বার বিন্দু, তখন দুটো বিন্দুটাকে আমরা আবার আলাদা করে দেখি যে কি হয়। এই ধরে নাও নিচের বিন্দু, এখানে এইটা হচ্ছে কেন্দ্র, এখানে ইউ বেগে গতিশীল, এই দিক দিয়ে টান হচ্ছে T1, আর এইটা ধরে নাও উপরের বিন্দু। এখানে যখন ও যাচ্ছে তখন তার বেগ হচ্ছে ভি, এই দিক দিয়ে দড়ির টান হচ্ছে T2। দুই ক্ষেত্রে টান কিন্তু একই নয়। না এবার বলতো দেখি নিচের বিন্দুতে কি কি বল ক্রিয়াশীল করবে? এমজি ক্রিয়াশীল করবে। আর আর কি কোন? অবশ্যই অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল মানে কি? এম ইন্টু ট্যানজেনশিয়াল বেগের স্কোয়ার বাই আর। এখানে বেগ হচ্ছে ইউ। কিন্তু এই ওপরের ক্ষেত্রে ওজন কোন দিকে কাজ করবে? ওজন নিচের দিকে কাজ করবে। আর বেগ কোন দিকে কাজ করবে? বেগ বেগ তো এই ট্যানজেনশিয়াল কাজ করবে। অপকেন্দ্র বল এই দিক দিয়ে কাজ করবে। তাহলে অপকেন্দ্র বল দড়িটাকে টান টান রাখার চেষ্টা করবে, আর ওজন বল দড়িটাকে স্ল্যাক করার চেষ্টা করবে, শিথিল করে দেওয়ার চেষ্টা করবে। যদি একদম শীর্ষবিন্দুতে দড়িটার টান টান করার বল আর শিথিল করার বল একই হয়ে যায় তাহলে ও জাস্ট এক পাক খেয়ে যাবে। মানে দড়িটা দড়িটা তখন বা সুতোটা তখন স্ল্যাক হয়ে যায়নি, স্ল্যাক শিথিল, শিথিল হয়ে যায়নি। শিথিল হয়ে গেলেই মুশকিল। তাহলে শিথিল কখন হয়? কখন হয় শিথিল? যখন টানের মান লেস দ্যান 0 হয়। যে জায়গায় টানের মান লেস দ্যান 0 হবে সেখানে দড়ি শিথিল হয়ে যাবে। তাহলে শিথিল হতে গেলে কিসের অসুবিধা? শিথিল কখন হয়? যখন অপকেন্দ্র বল কম হয়। তাহলে এই দুটো পয়েন্টে আমরা দেখতে পেলাম, এই নিচের পয়েন্টে আমরা দেখতে পেলাম যে টান T1 সমান একা সামলাচ্ছে কে? ওজন প্লাস অপকেন্দ্র বল। আর উপরের পয়েন্টে এটা টপ পয়েন্ট, এটা বটম পয়েন্ট। টপ পয়েন্টে আমরা কি দেখছি? ওপরে যে অভিকর্ষ তোমার অপকেন্দ্র বল আছে এমভি স্কোয়ার বাই আর, সে একা আটকাচ্ছে কাকে কাকে? এমজি কে প্লাস টানকে। তাহলে টান এখানে কত? টি2 সমান। টি2 সমান হচ্ছে অপকেন্দ্র বল যে টান টান করে রাখে আর টান তৈরি করে, আর মাইনাস ওজন বল যে টানটাকে খানিকটা কমিয়ে দড়িকে শিথিল করতে সাহায্য করে। আর নিচের ক্ষেত্রে বেচারা সুতোকে ওজনও টান টান করছে, অপকেন্দ্র বলও টান টান করছে। তাহলে আমরা বটম পয়েন্টে পেলাম, টপ পয়েন্টে পেলাম, আমরা আবার টি থিটাও পেয়ে গেছি। এটা সমান মনে রাখতে হবে এম ইউ স্কোয়ার বাই আর প্লাস এম জি ইন্টু কত? 2 মাইনাস এম জি কস 3 কস থিটা, না কত দাঁড়ালো? 3 কস থিটা মাইনাস 2। এই ফর্মুলাটা মনে রাখো। এটা থেকে ডিরেক্ট নিটে আগের বারে কোশ্চেন এসেছিল।
একদম এই ফর্মুলা ফেলবে, অ্যান্সার বেরোবে। ওকে, এবার এইটা হলো আমাদের দুটো জায়গাকার টান। তার মানে তোমরা করেছো, টানের অনুপাত কত আমি জিজ্ঞেস করেছিলাম, T1/T2, সেটা তোমরা খুব ইজিলি করেছো। একটা হচ্ছে T1 মানে mu²/r প্লাস mg, আর নিচেরটা হচ্ছে mv²/r মাইনাস mg। এবার নেক্সট প্রশ্ন ছিল, যে কখন জাস্ট এক পাক খাবে? ঠিক, জাস্ট মানে ঠিক, ঠিক এক পাক খাবে। অ্যান্সার হচ্ছে যখন সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে সুতোটি, সুতোটি স্ল্যাক হয়ে যাবে না, শিথিল হয়ে যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কখন শিথিল হয়, কখন শিথিল হবে না? অ্যান্সার হচ্ছে যদি টানের মান, যদি সর্বোচ্চ বিন্দুতে টান, সর্বোচ্চ বিন্দুতে টান 0 বা 0-এর বেশি হয়, বা 0-এর বেশি হয়। কারণ দড়ির মধ্যে তখন টান টান একটা ব্যাপার থাকছে। তাহলে মিনিমাম কত বেগের জন্য, মিনিমাম কত বেগের জন্য শিথিল হবে না? যখন টান জাস্ট 0 হবে। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে তবে সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে মিনিমাম কত বেগের জন্য, মিনিমাম মানে সর্বনিম্ন কত বেগে স্পিডের জন্য, স্পিডের জন্য শিথিল হবে না? অ্যান্সার হচ্ছে যে যদি ওই বিন্দুতে, ওই বিন্দুতে টান 0 হয়। 0-র বেশি হলে তো মিনিমাম বলতাম না, 0-র বেশি হলে আরো বেশি হতো। আমি মিনিমাম চাইছি, তার মানে টান জাস্ট 0 হতে হবে বা তার থেকে বেশি হতে হবে। তাহলে T2 0 হবে। T2 সমান কি? T2 সমান হচ্ছে mv²/r মাইনাস mg, এইটা সমান 0 হবে। তাহলে এক্ষেত্রে দেখো তো mv²/r সমান হচ্ছে mg, m উড়িয়ে দাও, তাহলে এখানে তুমি পাচ্ছ v²=gr, তাহলে v সমান পাচ্ছ √gr। তাহলে সর্বোচ্চ বিন্দুতে √gr এর চেয়ে বেশি বেগ যদি না হয়, তাহলে সে এক পাক খেতে পারবে না। তাহলে এক পাক যদি না খেতে পারে তাহলে কেমন যাবে? তাহলে এরকম করে গিয়ে এরকম করে পড়ে যাবে, বা এরকম করে পড়ে যাবে, বা এরকম করে পড়ে যাবে, বা তার আগে উঠবেই না, এতটা পড়ে যাবে, কিছু একটা হবে, বা এখান থেকে এরকম পড়ে যাবে। কিন্তু যদি টান টান করে এক পাক খায়, খেতে হয়, তাহলে এখানে যে বেগটা লাগবে সেটা মিনিমাম হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে হবে gr। সেই জন্য এই যে √gr ভেলোসিটি, এটাকে বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল স্পিড। বাংলায় এটাকে বলা হয় মনে হয়, ও বাংলায় কি বলে তোমরা কেউ দেখেছো? সন্ধিবেগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধিবেগ বলা হয়, এটাকে বলা হয় সন্ধিবেগ। বাংলায় এটাকে বলা হয় সন্ধিবেগ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? উল্লম্ব বৃত্তাপ, এই এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় পড়বে, এটা লিখে নাও, শিওর 1 নাম্বার হয়ে গেল। উল্লম্ব বৃত্তপথে ঘুরবার জন্য সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন যে বেগ প্রয়োজন তাকে বলা হয় সন্ধিবেগ। ইংরেজিতে এটাকে বলা হয় ক্রিটিক্যাল স্পিড। এই ক্রিটিক্যাল স্পিডের মান কত? এটাই পড়বে। এটার মান হচ্ছে v সমান
রুট ওভার অফ জি আর। এবার ভি এর মান যদি রুট ওভার অফ জি আর হয়, তাহলে সেই ক্ষেত্রে ইউ এর মান কত? তাহলে নেক্সট প্রশ্ন, যখন ভি সমান রুট ওভার অফ জি আর, মানে যখন ঠিক এক পাক খাবে, ঠিক এক পাক খাবে, তখন নিম্নতম বিন্দুতে বেগের মান কত? নিম্নতম বিন্দুতে বেগের মান কত? কত হবে? সেটা ক্যালকুলেশন করার জন্য তোমরা দেখেছো এখানে বেগ হচ্ছে ভি, এখানে বেগ হচ্ছে ইউ, আর এই উচ্চতাটা কত? হাইট কত এখানে? 2r, একদম 2r। তাহলে এইটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বারের শুধু গতিশক্তি সমান 2 নাম্বারের গতিশক্তি প্লাস এতটা স্থিতিশক্তি। তাহলে 1 নাম্বারের গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার, এইটা খরচ হয়ে কি হচ্ছে? কিছু গতিশক্তি থেকে যাচ্ছে, আর বাদবাকিটা স্থিতিশক্তি হিসেবে জমছে। তাহলে এখানে আমি লিখতে পারি হাফ 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 এম 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 উড়িয়ে দাও, তাহলে ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস 2gh। এইচ সমান কত? 2r। তাহলে এখানে ভি স্কোয়ার সমান কত পেলাম? ভি সমান রুট ওভার অফ জি আর। তাহলে ভি স্কোয়ার সমান কত পাবো? শুধু জি আর। তাহলে এখানে আমি পাচ্ছি শুধু জি আর ভি স্কোয়ার, আর এখানে কত পাচ্ছি? 2g ইন্টু 2r। তাহলে 2 2 4, তাহলে জি আর প্লাস 4gr। তাহলে এখানে আমি পাচ্ছি 5gr। তাহলে এখানে ইউ কত পেলাম? ইউ সমান হচ্ছে রুট ওভার অফ 5gr। তাহলে নিচের বিন্দুতে মিনিমাম যদি রুট ওভার অফ 5gr বেগ দিয়ে তুমি মেরে দাও, তাহলে ও এক পাক খাবেই খাবে, যদি ঘর্ষণ টর্ষণ কিছু না থাকে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এটাও শিওর, ওইটা না হলে এটা একটা পড়বেই। নিম্নতম বিন্দুতে, নিম্নতম বিন্দুতে সর্বনিম্ন, সর্বনিম্ন রুট ওভার অফ 5gr বেগ বা দ্রুতি প্রদান করলে ঠিক একটি উল্লম্ব বৃত্তাকার ঘূর্ণন হবে। এই পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে, এবং তোমাদের সিলেবাসে নয়, তোমাদের বইয়ে আছে, কিন্তু সিলেবাসে তার আগের গুলোও আছে। কিন্তু প্রশ্নটা পড়বে কি করে? যদি, এবার আমার প্রশ্ন, যদি ইউ এর মান, ইউ এর মান রুট ওভার অফ 5gr এর চেয়ে কম হয়, তবে কি হবে? যদি কম দিয়ে দিই, আমি অতটা দিলাম না, তবে দুটো কেস হতে পারে, তবে দুটো কেস হতে পারে, দুটি কেস হতে পারে। একটা হতে পারে, 1 নাম্বার কেস হচ্ছে পারে কণার বেগ শূন্য হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে 2 নাম্বার কেস হচ্ছে দড়ির টান শূন্য হয়ে যেতে পারে। মানে কি? মানে কি? 1 নাম্বার কেস যেটা বললাম, কণার বেগ শূন্য হয়ে যেতে পারে, সেটা মানে হচ্ছে যে এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে আমি একটা ভরকে ঝুলিয়ে দিয়েছি, এমন বেগ দিয়েছি ও এতটুকু যাওয়ার পর তার আর দম নাই, এখানে ভি সমান 0। তাহলে ও কি হবে? বেগ শূন্য হয়ে গেল এখানে। তাহলে এ প্রথমে কি হবে, তারপর কি হবে? প্রশ্ন হচ্ছে তারপর, তার আর পর নেই এরকম নয়, তার আছে আরো অনেক পর। তারপর কি হবে? কি হতে পারে? এনি গেস?
আবার ফেরত আসবে, কারণ এইদিকে এমজি সাইন থিটা কাজ করছে। যেই এখান পর্যন্ত আসবে তখন তার বেগ ইউ হবে এই বরাবর। সে তার গতিজাড্যের জন্য থামতে পারবে না। সে সঙ্গে সঙ্গে উপর দিকে দোলনার মতন উঠে যাবে, গিয়ে আবার থিটা কোণে সে স্থির হবে, আবার এমজি সাইন থিটা এদিকে কাজ করবে, তার জন্য সে আবার এদিকে আসবে। সেইখানে আসার সময় সে থামতে পারবে না, তার বেগ থাকবে ইউ। গতিজাড্যের জন্য থামতে না পারার জন্য ও এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে আসবে, তার মানে সে অসিলেট করবে, অসিলেট করবে, দুলবে এক জায়গায়। যেমন করে আমরা সুইং এ দুলি। সুইং মানে জানো? দোলনা। তাহলে দোলনা হয়ে যাবে, দোলনায় দোলার মতো হবে। এবার দোলনায় দোলার সময় যদি তোমার শত্রু হয় তাকে তুমি কত বেগ দেবে, এটা প্রশ্ন করবে এরপর। এটা হচ্ছে কেস নাম্বার 1। এটা নেক্সট ডেতে আমরা এটাকে ডিটেলসে আলোচনা করব। কেস নাম্বার 2, টান শূন্য হয়ে যাবে। সুতোর টান বা দড়ির টান শূন্য হবে, সুতোর টান শূন্য হয়ে যাবে। মানে কি? মানে হচ্ছে সুতো আলগা হয়ে যাবে। তার মানে কি? তার মানে আর সুতো, তার মানে আলগা মানে কি? শিথিল হয়ে যাবে। তার মানে দেখো, এখান থেকে যদি আমি ঘোরাই তাহলে এই পর্যন্ত শিথিল হওয়ার কোনো জায়গা নাই। এই অর্ধেক পথ পর্যন্ত শিথিল হওয়ার কোনো জায়গা নাই। কারণ এখানে যদি তার বেগ শূন্য হয়ে কোনো কারণে যায়, সে আবার ব্যাক করে এইদিকে যাবে, এদিকে আসবে, এখান পর্যন্ত কোনো শিথিল হওয়ার জায়গা নেই। আমি এমন একখানা বেগ দিয়ে দিয়েছি, এমন একটা বেগ দিয়ে দিয়েছি যে এর অর্ধেক, এর 90 ডিগ্রির চেয়ে বেশি কোণে এদিকে যাচ্ছে, তার চেয়ে বেশি কোণে চলে গেছে, কিন্তু তার আর দম নাই 180 ডিগ্রি যাওয়ার, এইটা যাওয়ার দম নাই। তাহলে এই জায়গায় এমন একটা কেস হবে যে এইদিকে যে দড়ির টান, এইদিকে যে দড়ির টান, এই দড়ির টানটা শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে গেলে কি হবে? তখন ও কোন দিকে আসবে? কোনো গেস? নেহি। তখন ওর কি থাকবে? তখন কি তার বেগ থাকবে? আমাকে আমাকে আমার আমার প্রশ্নটা অ্যান্সার দাও আগে। আগে বলো, এই মুহূর্তে কি তার বেগ থাকবে? হ্যাঁ কি না? নেহি। এই মুহূর্তে বেগ জিরো হলে কি করে হবে? এইদিকে দেখ, এইদিকে এমজি, এইটা হচ্ছে তোর, ধর এটা কথার কথা ফাই অ্যাঙ্গেল ধর, তাহলে এইদিকে এমজি কস থিটা হচ্ছে, এমজি কস ফাই হচ্ছে, তা টান জিরো কেন হবে? টান তো তাহলে নেগেটিভ হতো। তাহলে টানকে জিরো করার জন্য এইদিকে একটা এমভি স্কোয়ার বাই আর থাকতে হবে না? হ্যাঁ কি না? তার মানে সুতোর টান শূন্য হলেও, সুতোর টান শূন্য হলেও, শূন্য হলেও বেগ শূন্য হবে না। তখন ও কি করবে? এইদিকে বেগ আছে, এইদিকে ত্বরণ আছে, ও এরকম করে গিয়ে অধিবৃত্ত অধিবৃত্তাকার পথে গিয়ে পড়বে, অধিবৃত্তাকার পথে গিয়ে পড়বে, আছড়ে পড়বে। তাহলে তারপর যদি আমরা জিজ্ঞেস করি তাহলে তারপর কি হবে? তারপর কি হবে? তার অ্যান্সার হচ্ছে যে এইটা যদি আমার কেন্দ্র হয়, এখানে বস্তু আছে, তার বেগ আছে, তার এইদিকে এই দিকটা লুজ হয়ে গেল, তার মানে এইদিকে আর কোনো টান নাই, তার মানে এইদিকে বেগ আছে, এইদিকে ত্বরণ আছে, সে এরকম করে কোনো একটা জায়গায় গিয়ে পড়বে। দিস পাথ উইল বি প্যারাবোলিক।
এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, শর্তগুলো আমি লিখে দিচ্ছি। শর্ত হচ্ছে ইউ যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার অফ 5gr তখন পূর্ণ পাক খাবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইউ যখন লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার অফ 2gr তখন অসিলেট করবে, দোলন হবে। দোলন হবে। 3 নাম্বার কেস, ইউ এর বেগ যখন 2gr এর চেয়ে বেশি কিন্তু 5gr এর থেকে কম, সমান নয় কিন্তু কম, তাহলে তখন ওই থার্ড যে জায়গাটা বললাম টান শূন্য হয়ে অধিবৃত্তাকার পথে পড়বে। এবার তোমাদের কাছে দুটো প্রশ্ন। নাম্বার 1, যদি কোনো শত্রুকে সুইং এ দোল দেওয়ার চান্স থাকে তবে কোন অপশন চুজ করবে? এটা হলো ফার্স্ট প্রশ্ন, হোমওয়ার্ক। সেকেন্ড হোমওয়ার্ক 2 হচ্ছে, যদি 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 ইউ গ্রেটার দ্যান রুট ওভার অফ 5gr হয় তবে নিচের বিন্দুতে টান T1 এবং সর্বোচ্চ বিন্দুতে টান T2 এদের তফাৎ কত? প্লিজ ট্রাই, প্লিজ থিঙ্ক। অনেকে কিন্তু আমাকে পাঠাচ্ছ না, আমার দুঃখ হচ্ছে, আমি কিছু বলতে পারছি না। ওকে, চলো অনেকটা টাইম নিয়ে নিলাম। গুড নাইট।